চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেকটা আলটিমেটাম দিয়েছেন সরকারকে, কিন্তু সরকার বলছেন অন্য কথা। সরকার বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। সেই সাথে সরকারের মতে জুলাই অভ্যুত্থানের কিছু দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা শেষ করেই যাবে নির্বাচনে। প্রশ্ন হলো, নির্বাচনের রোডম্যাপ নিয়ে কেন এতটা টানপোড়েন? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশে। আমাদের আলোচনাটা নিয়ে এগিয়ে নিতে আমাদের সাথে দুজন সম্মানীয় অতিথি উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন জনাব কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। এরপরেই রয়েছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমেই যেতে চাই মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে। আপনার কাছে যে বিষয়টি আমি তুলে ধরছি সেটি হচ্ছে, একদিকে মির্জা আব্বাস বলছেন ডক্টর ইউনূস ছাড়া সবাই চান, সব রাজনৈতিক দল চান নির্বাচন। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলছেন একমাত্র বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন, অন্য দল এতটা দাবি করছেন না। এই বিষয়ে আপনার অভিজ্ঞতার আলোকে এই বিষয়টি যদি একটু পর্যবেক্ষণ করে আমাদের বলতেন। আমার মনে হয় দুইজনেই সত্য কথা বলছেন এবং দুইজনেই মিথ্যা কথা বলছেন, অসত্য কথা বলছেন। সব দল নির্বাচন চায় সংস্কারের আগে, এই কথাটি ঠিক না। যদি তাই হতো তাহলে পরে কিন্তু আলোচনায় এত কিছু আসতো না। সুতরাং বলা উচিত ছিল যে বেশ কিছু দল, আবার একইভাবে বলা যায় যে কোনো দলই নির্বাচন এখনই করতে হবে এটা বলছে না, সেটাও ভুল। এখন ভুল বা সত্য এইটা তো আমাদের দেশে এখন রেওয়াজ হয়ে গেছে। এটা নির্ধারিত হয় ভুল বা সত্য হওয়ার পক্ষে চিহ্নগুলো দেখে নয়। এটাকে আবার নতুন একটা টার্ম আজকাল খুব চলে, বয়ান। কোন বয়ানটা কারেক্ট সেটা নির্ধারিত হয় কোন বয়ানটা আমার জন্য সুবিধাজনক। যারা মনে করে যে আমি তো একটা দল গঠন করলাম, সেই দলটা আর একটু জনগণের ভেতরে কিছু কাজকর্ম করে একটু পপুলার হোক এবং অন্যদেরকে পিটায় ঠান্ডা করি, তাহলে পরে ফিল্ডটা আমার হয়ে যাবে। এইটা হইতে যদি আরও 1 বছর লাগে, তারা চাবে যে 1 বছর পরে হোক। আবার যারা মনে করছে যে নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে পরে একটা ভয়ঙ্কর গোলযোগ দেশের ভিতরে স্থান করে নিতে পারে। যত বিলম্ব করব ততই হয়তো পরিস্থিতি ঘোলাটে হতে থাকবে। কয়েকদিন আগে প্রফেসর ইউনূসের সঙ্গে একটা বৈঠক হয়েছিল আমাদের, তো উনিও এই কথাটা বললেন যে আমার ইলেকশন করতে হলে তো একটু সাফ সুপ করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, এটা তো টাইম লাগবে একটু। তা আমি ওনাকে বিনয়ের সঙ্গে বললাম, টাইম নেওয়ার ফলে পরিস্থিতি আরও উন্নত হবে না আরও অবনত হবে? আপনি কি সেটা হিসাব করে দেখেছেন? আমি যেভাবে দেখছি পরিস্থিতি উন্নত হওয়ার সুযোগ খুবই সীমিত। তার একটা মৌলিক কারণ আমি উল্লেখ করতে চাই, একটু সবাই এটা শব্দগুলো খেয়াল করবেন। এমন একটা পরিস্থিতিতে আমাদের দেশ উপনীত যখন পুরানো শক্তি দেশ চালাতে সক্ষম নয়। একই সঙ্গে এখন এমন একটা সময় যে নূতন শক্তি দেশ পরিচালনা করার জন্য প্রস্তুত নয়। তাহলে কি হবে? একটা শূন্যতার ভিতরে আমরা বিরাজ করব। এবার এই শূন্যতা যদি বিরাজ করে তাহলে অর্থনীতিতে প্রথমত এবং সঙ্গে সঙ্গে সমাজে, রাজনীতিতে, সমস্ত ক্ষেত্রেই নৈরাজ্য, সংঘাত অনিবার্যভাবে দাঁড়িয়ে যাবে। এবং এই পরিস্থিতির সুযোগ নেবে আন্তর্জাতিক শক্তিরা। এখন অনেকেরই সন্দেহ, পরিস্থিতি হওয়ার ফলে আন্তর্জাতিক শক্তি সুযোগ নিচ্ছে না আন্তর্জাতিক শক্তি তাদের কতগুলো বিশেষ সুবিধা, আমাদের বন্দর, আমাদের কানেক্টিভিটির নামে সেখানে কতগুলো সুযোগ করে আরাকান আর্মি তাকে যদি আমি অস্ত্র সরবরাহ করতে পারি তাহলে পরে এখানে একটা বাফার জোন, একটা খ্রিস্টিয়ানদের একটা ভূমি পাওয়া যাবে, তাহলে চীনকে আমরা ঠেকাইতে পারবো। আবার ইন্ডিয়া আবার এটা নিয়ে চিন্তিত। সুতরাং তারা মনে করবে যে এই জায়গায় কিছু চান্স নিয়ে নিই। সুতরাং যেটা তারা করতে পারে সেটা হলো একটা, যেটাকে বলে কন্ট্রোলড ক্যাওস।
এবং সেই কন্ট্রোল ক্যাওসের ভিতরে হয়তো বড় বড় শক্তি যেগুলো আছে, চীন, ভারত, রাশিয়া, আমেরিকা তো বটেই, তারা কিন্তু এখানে প্রক্সি ওয়ারের মতো একটা সিচুয়েশন নিজেরা সমঝোতা করেই করবে যে বাংলাদেশকে নিজের পায়ের উপরে দাঁড়াতে দেওয়া যাবে না, এইটা আমরা নিয়ন্ত্রণের ভেতরে রাখবো, তারপরে তোমার খেলা তুমি খেলো, আমার খেলা আমি খেলবো। একটা খুবই জটিল পরিস্থিতির ভেতরে দেশ চলছে। ইউনূস সাহেবকে আমি বলেছিলাম আরও যুক্তি দিয়ে, এরশাদের যখন পতন হলো, শাহাবুদ্দিন সাহেব 3 মাসের ভেতরে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে দিলেন। আর সংস্কার বলবেন, আমারও টিচার রহমান সোবান স্যার, তিনি উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন, তিনি 14টা টাস্ক ফোর্স করে সমস্ত সুপারিশগুলো 3 মাসের ভেতরে কমপ্লিট করে একটা বাঁধানো বই সেখানে রেডি হয়ে গেল। 3 মাসেতে এটা সম্ভব। কেউ যদি বলে যে না এইবার পরিস্থিতি আমাদের খুব ভাঙ্গা গড়া অবস্থার ভেতর থেকে আসতে হয়েছে, ঠিক আছে, 3 মাসের জায়গায় 6 মাস, 6 মাসের জায়গায় 9 মাস, 9 মাসের জায়গায় না 1 বছরই হলো। 1 বছর পার হয়ে ডিসেম্বরের ভেতরে ইলেকশন কেন পারবে না? ইলেকশন কমিশন বলে দিয়েছে যে আমি রেডি টু হোল্ড দ্য ইলেকশন ইন ডিসেম্বর। এবং এই সরকার মুখে ফেনা উঠাচ্ছে, সরকার এবং সংশ্লিষ্ট আরও কয়েকটা শক্তি, তারা বলছে যে এত তাড়াতাড়ি ইলেকশন করা সম্ভব না, এবং ইলেকশন করবে ইলেকশন কমিশন। আমরা সরকার অন্তর্বর্তীকালীন হোক বা ইন্টারিম গভর্নমেন্ট হোক, সরকারের কোনো হস্তক্ষেপ হবে না। তো ইলেকশন কমিশনই যদি দায়িত্ব অর্পিত হয় তার উপরে ইলেকশন করার, সে যদি বলে যে আমি পারবো, তা আমি উল্টা কথা বলার কে আছে? সবচেয়ে দুঃখজনক হলো যুক্তির ভিত্তিতে রাজনীতি পরিচালিত না হয়ে ডেমাগগ, কতগুলো বড় বড় বাক্য, বয়ান, এই যে আমি বললাম একটা শব্দ নূতন বন্দোবস্ত করিতে হইবে, এইসব শব্দ আমরা আগেই শুনেছি, এটা নূতন না তো, নিউ সোশ্যাল এগ্রিমেন্ট। তো এই জায়গাগুলো তারা বলছে বড় বড় কথা, কিন্তু সেটা নিয়ে গভীর আলোচনায় কেউ যাচ্ছে বলে আমার মনে হয় না। এবং সংকটটা সেখানে পূর্ণ মানে অজ্ঞতা খুবই ডেঞ্জারাস, কিন্তু তার চেয়ে বেশি ডেঞ্জারাস হলো আমি কিছু জানি কিছু জানি না। এবং এই জায়গায় একটা উদার মনোভাব নিয়ে অতীতের শিক্ষাগুলোকে এক জায়গায় একত্রিত করে যদি অগ্রসর হওয়ার চিন্তা থাকতো, তাহলে পরে এখন আমরা যেরকম অনিশ্চয়তার ভেতরে পড়ে আছি, এবং এইটা অনেকে বুঝতে চায় না। মানুষ দুর্ভিক্ষ হয়েছে, মানুষের হানাহানি হচ্ছে, লোক হচ্ছে, সব কিছুই ডেঞ্জারাস, কিন্তু সবচেয়ে অসহনীয়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেটা অনিশ্চয়তা। আমি ক্ষেত মজুর আন্দোলন করতাম, ক্ষেত মজুররা প্রত্যেক দিনই হয়তো কাজ পায়, কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যার পরে বাসায় বসে মাথায় হাত দিয়ে বসে থেকে কালকে কাজ পাবো না পাবো না, এই যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা তার জীবনী শক্তিকে একবারে ধ্বংস করে দেয়। আমাদের রাষ্ট্র বা দেশ সেটা সেরকমই একটা অবস্থার ভিতরে এসে পড়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোজাহিদুল ইসলাম সেলিম। আপনাকে আমি এই মুহূর্তে যেতে চাই সোহরাব হাসান আপনার কাছে। আপনার কাছে একটি প্রশ্ন, তার আগে একটা বিষয় আমি জানাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পন্ন হয় এর উপর। আমার প্রশ্ন হচ্ছে, যখনই নির্বাচনের কথা আসে তখনই সংস্কারের কথা আসে, তাহলে নির্বাচন বনাম সংস্কার এই পর্যায়ে কেন এলো বিতর্ক? ধন্যবাদ আপনাকে এবং সেলিম ভাইকে বিপ্লবী শুভেচ্ছা। এরকম হওয়ার কথা ছিল না। সেলিম ভাই অনিশ্চয়তার কথা বলছেন। গত বছর আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে, এবং সেই সরকারের মন্ত্রী, এমপি, নেতা হয় পলাতক, নাহলে বিদেশে, নাহলে আত্মগোপনে, নাহলে কারাগারে। তারপর অনিশ্চয়তা কেন? এটাই তো প্রশ্ন। তাহলে আন্দোলনে যারা অংশীদার ছিল তাদের কিন্তু আত্মজিজ্ঞাসা করা উচিত, এই অনিশ্চয়তাটা কেন হলো। সরকারকেও আত্মজিজ্ঞাসা করা উচিত কেন এই পরিস্থিতি তৈরি হলো। আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন করার জন্য যে সুষ্ঠু পরিবেশ সেটি নেই। এমনকি আমরা কয়েকদিন আগে তো দেখলাম যে তিনি এও বলেছিলেন যে যদি
দায়িত্ব না পালন করতে পারি তাহলে থেকে কী লাভ বা থাকবো কেন, তার পদত্যাগের কথাও শোনা যাচ্ছিল। এই পরিস্থিতিটা তৈরি হলো পারস্পরিক অনাস্থার কারণে। সরকারটি এসেছিল সব রাজনৈতিক দলের আস্থার উপর ভিত্তি করে। যারা আন্দোলনে অংশীদার, সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী সবাই কিন্তু এই সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখেছিল যে তারা রাষ্ট্রের যে দুষ্ট খদগুলো সেটাই দূর করবে এবং একই সঙ্গে গণতন্ত্রটা যাতে প্রতিষ্ঠিত হয়। তা গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন। এখন নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তা থাকে তাহলে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? যে বিষয়টা হচ্ছে যে সরকারকে একটা পক্ষ না সরকার নিরপেক্ষ, এই প্রশ্নটাই কিন্তু এখন জরুরি হয়ে পড়েছে। সরকারের অবস্থানে, সরকার তো নিজেকে নিরপেক্ষই দাবি করে, কিন্তু সরকারের অবস্থান মনে হয় না যে তারা নিরপেক্ষ অবস্থান নিতে পেরেছে। এখন রাজনৈতিক দলগুলো খোলাখুলি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকেও কিন্তু অন্তত বিএনপি অভিযোগগুলো তুলেছেন। 3 জন উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন বা তাদের অব্যাহতির কথা বলেছেন। এখন সরকারের পক্ষ থেকে কি বলেছে আমরা জানি না। অর্থাৎ কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই বৈঠকের পরে যার যার অবস্থানে অনড়। বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বলেছেন, 2 বার বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে। এটি এক ধরনের তাদের বার্তা। আবার সরকারের বার্তা, যেমন প্রধান উপদেষ্টা জাপানে যেটা বললেন যে একটি দল চায়, আমার তো মনে হয় যে তার এই বক্তব্য পুরোপুরি সঠিক নয়। একটি দলে কি ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছে? আমার তো ধারণা যে বাম গণতান্ত্রিক জোট, তারা অনেকগুলো বাম দল নিয়ে তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কথা বলেছে। বিএনপির যে সহযোগী দলগুলো বা মিত্র দলগুলো, গণতন্ত্র মঞ্চ এবং 12 দলীয় জোট, তারাও প্রকাশ্যে বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন। এখন সরকার যে পরিস্থিতির কথা বলেছে, এখন এটি কিভাবে তৈরি হবে, কিভাবে সেই পরিস্থিতি তৈরি হবে? সব দলের মধ্যে যদি একটি বোঝাপড়া থাকে, সমঝোতা থাকে এবং চাওয়া পাওয়ার আকাশ পরিমাণ বা পর্বত পরিমাণ যদি দূরত্ব না থাকে, এখন কেউ যদি চান যে কালকেই গণভোট হতে হবে বা কালকে নতুন সংবিধান করার জন্য একটি সংবিধান সভা করতে হবে, এটাকে যে কেউ দাবি করতে পারে। আবার আরেকটি দল বলল যে সংবিধান সভা হবে না, সংবিধান পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, বর্তমান যে সংবিধান আছে এর ভিত্তিতেই নির্বাচন হতে হবে। তো অনেকগুলো জটিল প্রশ্ন। এবং জনাব সোহরাব হাসান, আমরা আপনার আলোচনাটি নিয়ে আবার ফিরবো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশে। ফিরছি আলোচনায়। আমাদের আজকে আলোচনায় বিষয় ছিল নির্বাচনের রোডম্যাপ নিয়ে টানাপোড়েন। আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে। একটু আগেই সোহরাব হাসান উনি বলছিলেন যে পক্ষপাতিত্বের বিষয়টি বর্তমান সরকারের। সেক্ষেত্রে একটি বিষয় বলতে চাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছিলেন যে বিএনপি এর মতো দল প্রধান উপদেষ্টার সময় চেয়ে সময় পান না। আর দেখা যাচ্ছে অন্য নতুন গঠিত অনেক দল রয়েছেন, দলের নেতারা রয়েছেন, তারা হুটহাট করেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারছেন। এটি তো পরিস্থিতি বোঝার জন্য যথেষ্ট, উনি বলছেন। কোন পরিস্থিতির কথা আসলে বলছেন? না, দেখেন, ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিছু ছাত্র খুবই দক্ষতার সঙ্গে গণ অভ্যুত্থানটা পরিচালনা করেছে। কিন্তু আমার খুব দুঃখ লাগে যখন তারা বলে যে আমরাই এককভাবে এই গণ অভ্যুত্থান সংগঠিত করেছি। এটা একেবারেই মিথ্যা কথা। 16 বছর ধরে যদি ধারাবাহিকভাবে সংগ্রাম না হতো এবং এই শক্তির বাইরে প্রগতিশীল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদি, তারা যদি প্রত্যেকটা পদক্ষেপে সংগ্রাম না করতো, তাহলে কিন্তু এই পটভূমিটা রচিত হতো না। এখন কথা হলো যে তারা এখন সামনে চলে আসছে যে আমিই হলাম মাস্টার মাইন্ড।
এবং মাস্টার মাইন্ড হয়ে জনগণের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, ছাত্র জনতা ইহাই চায় এইটা বলে একটা স্টেটমেন্ট দিলে সেটাই আর গ্রহণযোগ্য হবে, এটাতে কোনো মানে নেই। এই যে একটু আগে কথা হচ্ছিল যে এক পক্ষ বলছে ডিসেম্বরের আগেই ভোট চাই, এইটাই হলো মেজরিটি ওপিনিয়ন, আরেক পক্ষ বলছে যে না, উল্টাটা বলছে। এখন যারা বলছে এই কথাগুলো, তাদের কারা সত্য কথা বলছে? একমাত্র বিএনপি চায় ডিসেম্বরের আগে। অদ্ভুত কথা। আমি নিজে যে বলে আসলাম 3 মাসের বেশি তো সময় লাগার কথা না, ডিসেম্বর ইজ কোয়াইট এনাফ টাইম। এবং আমার জানা মতো সরাব তো সেটা বললেই, অনেক বামপন্থী সংগঠন, প্রগতিশীল সংগঠন, তারা এটা বলেছে। সুতরাং কার কথাটা সঠিক এইটা হিসাব করতে হলেও কিন্তু আপনাকে পরিমাণগত মাপ এসেনশিয়াল হয়ে যায়। এবং সেখানেও তখন ভোট নিতে হয় যে এই 50টা রাজনৈতিক দলের ভেতরে কয়জন এই দিকে, কয়জন ওই দিকে। আপনি হিসাব নিকাশ না করে, এই হিসাব নিকাশই তো ভোট। তাহলে জনগণ কি চায় এই কথাটা আপনি পরিমাপ করবেন কিভাবে? এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সেটা পরিমাপের একটি পদ্ধতি, সেটা হল নির্বাচন। কিন্তু সেই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হতে হবে। এবং অবাধ নিরপেক্ষ করার জন্য যেইটুক সংস্কার দরকার আমি মনে করি সেটা এসেনশিয়াল। এবং এতদিন করছে না কেন, আমি অবাক হয়ে যাই। মোজাহিদুল ইসলাম সেলিম, আপনি বলছেন 16 বছর আন্দোলন করছে, 16 বছর আন্দোলনের ফলপ্রসূ আজকে জুলাই অভ্যুত্থান। কিন্তু 16 বছর আন্দোলন একটানা হওয়ার পরও তো কিন্তু তেমন কোনো ফল আমরা দেখতে পাইনি। আন্দোলন অব্যাহত ছিল, এটা সঠিক, কিন্তু জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা যখন যে আন্দোলন করলো, সেই আন্দোলনের অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা সেটার একটি প্রতিফলন দেখতে পেয়েছি। ফুটবল খেলা দেখছেন? দেখেছি। সমস্ত ফিল্ড রেডি করে, মিডল ফিল্ডে যারা আছে বলটা ট্যাকল করে নিয়ে ফাইনালি প্লেস করে দিল এমন জায়গায়, ওইখানে 1 লাথি দিয়ে ভেতরে ঢুকাই দিল। অল দ্য ক্রেডিট গোজ টু দ্য সেন্টার ফরওয়ার্ড? না। আপনি ভাত রান্না করেন তো, ভাত রান্না করতে হলে চুলায় পাতিল দিয়ে, চাল দিয়ে, পানি দিয়ে বসে থাকতে হয়। 16 বছর ধরে ওরা খালি জাল দিচ্ছে, এই করছে। যখন কারেক্ট টেম্পারেচার আসলো, ভাত ফুটে গেল। সেটা ওই মুহূর্তে আমি বাইরে চলে গেলাম, আরেকজন এসে শেষ মুহূর্তের ফুটা দিল। আমি কি বলবো, সেই একাই ভাত টেনে দিয়েছে? এরকম অজস্র উদাহরণ দিয়ে বলা যায়। আমরা পলিটিক্সের ভাষায় এটা বুঝবে ভালো যে পরিমাণগত পরিবর্তন হতে 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 একটা সময় গুণগত পরিবর্তন হয়। আমাদের পার্টি এবং আমি অজস্র সবাই বক্তৃতা করেছি যে সারা দেশের পরিস্থিতি বারুদের মতো টকবক করছে, যে কোনো একটা স্পার্ক সেখানে বিস্ফোরণ ঘটাই দিতে পারে। ঘটনাক্রমে সেটা ছিল কোটা ইস্যু। এবং কোটা ইস্যুটা এত ইম্পর্টেন্ট হলো কেন? কারণ আমাদের দেশে শিক্ষিত মানুষের বেকারত্ব। বেকারত্ব যদি না থাকতো, কোটা থাকলেই কি আর না থাকলেই কি। এবং অনেক কিছু মিলে আপনাকে কিন্তু বুঝতে হবে যে পুরো সিচুয়েশন, যারা, তাদেরকে আমি প্রশংসা করি, তারা ভূমিকা পালন করেছে। কিন্তু জেলখানায় যে ছাত্র ইউনিয়নের ছেলেরা আহত হয়েছে, চোখের ভেতরে শিক ঢুকাই দিছে, 1-2টা না। আমার সভা সিলেটে, সেখানে আক্রমণ করলো, আমার হাত ভেঙে দিল। মোজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে ধন্যবাদ। আমি যেতে চাই সোহরাব হাসান আপনার কাছে। আপনার কাছে প্রশ্ন, যারা নির্বাচনের যে সংস্কারকে বড় করে দেখছে, তারা কি গণতন্ত্র থেকে দূরে সরে আসছে বলে আপনি মনে করেন? মানে এই যে বিভক্তি, কোনো পক্ষ নির্বাচনকে বড় করে দেখছে, কোনো পক্ষ সংস্কারকে বড় করে দেখছে, কোনো পক্ষ বিচারকে বড় করে দেখছে, এরকম তো দেখার কথা ছিল না। ছাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের আকাঙ্ক্ষা ছিল কি একটি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র, এবং গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যা যা করা প্রয়োজন একসঙ্গে করবে। মত পথ দলের ভিন্নতা থাকবে, কিন্তু তারা এই কাজটি, এই আরাধ্য কাজটি একসঙ্গে করবে, যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবে। এবং সেজন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কারের বিষয়টি এগিয়ে নিতে, বিচারের বিষয়টি এগিয়ে নিতে এবং নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে। কিন্তু সরকারের মধ্যেই এক ধরনের দোলাচল মনে হচ্ছে।
কখনো বলে যে হ্যাঁ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, কখনো বলে যে ডিসেম্বরে হতে পারে না, পরিবেশ পরিস্থিতি নেই। এখন পরিবেশ পরিস্থিতি তো আমরা দেখলাম গত 9.5 মাসে পরিবেশ পরিস্থিতি তো ক্রমেই খারাপ হচ্ছে। মব জাস্টিস বাংলাদেশে এখন একটা অপরিহার্য শব্দ, অপরিহার্য রাজনীতির অপরিহার্য উপাদান হয়ে দাঁড়িয়েছে। যেখানেই আপনাকে পছন্দ হলো না বা আমাকে পছন্দ হলো না বা অমুকের বাড়ি পছন্দ হলো না, সেখানে একটা সংঘবদ্ধ সহিংসতা তৈরি হলো। কেউ ফ্যাসিবাদের দোসর হলে, ফ্যাসিবাদের মানে গণবিরোধী কাজ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে বলা, কিন্তু নিজেই তো আইনটা তুলে নেওয়া হলো। আপনি দেখুন যে চট্টগ্রামে জামাতের একজন নেতার বেকসুর খালাস পেয়েছে, সেটি তারা যেমন আনন্দ করেছে, অন্যেরা এটি ন্যায় বিচার হয়নি বলে তারা প্রতিবাদও করতে পারে। বহুদলীয় গণতন্ত্রে এটি তো স্বীকৃত। তারা যখন প্রতিবাদ করতে গেছে, নারীকে যেভাবে নিগৃহীত করেছে, মানে ছাত্রদের নামেই, মানে আপনি বলুন যে প্রথম তো আইনের শাসন দরকার। আপনি সংস্কার করবেন, আপনি একটি কি বলে স্বপ্নের বাংলাদেশ করবেন, নতুন বাংলাদেশ করবেন, সেখানে যদি আইনের শাসন না থাকে, সেখানে যদি আইন মানতে বাধ্য না করা যায় নাগরিকদের, বা আইনের প্রতি আনুগত্য না থাকে, তাহলে তো কোনো কিছুই হবে না। নির্বাচন সেটি জুনে হলেও তো এটি বিতর্ক থেকে যাবে। যারা হারবে তারা বলবে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, আর যেটা আমরা বহু বছর দেখেছি, এবং গত 3 নির্বাচন তো জনগণ ভোট দিতে পারেনি। সরকারেরই বলা উচিত রাজনৈতিক দলগুলোকে ডেকে আমরা নির্বাচন করতে চাই, আমরা এই নির্বাচনের রোডম্যাপ, আপনারা এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, কোনো দলের নেতাকর্মীরা আইন নিজের হাতে না তুলে নেয়, চাঁদাবাজি দখলবাজির সঙ্গে যুক্ত না হয়, এটা যুক্ত হলে দায় আপনাদের নিতে হবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। রাজনৈতিক দলগুলোকে ডেকে এই কথাটা বললে তো সমস্যা অনেকাংশে সমাধান হতো, কিন্তু সরকারও রাজনৈতিক দলকে বিশ্বাস করছে না, রাজনৈতিক দলও সরকারকে বিশ্বাস করছে না। অবিশ্বাসের একটা আবহ তৈরি হয়েছে। সোহরাব হাসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও ফিরবো আপনার আলোচনায়। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশে। ফিরছি আলোচনায়। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে আরও একবার আসতে চাই। আপনার কাছে এই পর্যায়ে এসে খুব সংক্ষিপ্ত আকারে জানতে চাই, নির্বাচনের এই টানাপোড়েনে আসলে এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে দেশ, রাজনীতি কিংবা অর্থনীতি, কি করা আসলে প্রয়োজন? আমি স্পষ্ট করে বলতে চাই যে নির্বাচন, সংস্কার, বিচার এইগুলো পরস্পর বিরোধী নয়। যদি বিচার ভালো মতো হয়, দ্রুত আগায়, তাহলে পরে নির্বাচনের প্রসেসও দ্রুত আগানো উচিত, সংস্কারের প্রসেসও দ্রুত আগানো উচিত। অনেকে তো বলছেন যে ডিসেম্বর জুন খুব একটা কাছাকাছি সময়, একটা বছরের মতো অপেক্ষা করা হয়েছে, আর কয়েকটা মাসের জন্য তো তেমন কিছু। আপনি কিভাবে নিশ্চয়তা বিধান করবেন যে এটা 6 মাস এক্সটেন্ডেড না হয়ে 6 বছর এক্সটেন্ডেড হবে না? সিচুয়েশন উইল বি ক্রিয়েটেড। রাজনৈতিক পটভূমিগুলো কি তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছেন বা বিশ্বাস করতে পারছেন না? নিজেই তো, এই সরকার তো নিজের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলছে। একবার এক কথা বলে একে সন্তুষ্ট করার জন্য, আরেকবার আরেক কথা বলে, এইভাবে ফাম্বলিং করে তো হবে না। ক্লিয়ার কাট পজিশন, এই মনে রাখতে হবে এটা হলো ইন্টারিম গভর্নমেন্ট, রেগুলার গভর্নমেন্ট না, রেভলিউশনারি গভর্নমেন্টও না। নির্বাচন বললেই তারা উত্তেজিত হয়ে যায় কেন? আমার একটা গল্প মনে পড়ছে, আইয়ুব খানের আমলে খুব প্রচলিত ছিল। আইয়ুব খানকে যখন তার নাপিত এসে চুল কাটে, তখন চুল কাটতে কাটতে জিজ্ঞেস কথাবার্তা হয়তো ওই যে স্যার ইলেকশন কবে দেবেন, আয় রাখ। আবার কিছুক্ষণ কাটার পরে বলে যে হ্যাঁ ইলেকশন কবে দেবে, হ্যাঁ রাখতো, একই প্রশ্ন বারবার করিস, এই প্রশ্ন করিস কেন? বলছে স্যার এই প্রশ্ন করা মাত্র আপনার চুলগুলো খারাপ হয়ে যায়, আমার কাটতে সুবিধা হয়। সুতরাং আমি অবাক বিস্ময়ে দেখছি যে কেউ কেউ বলছে ইলেকশন করলে সংস্কার হবে না। ঠিক উল্টা কথা, ইলেকশনের মাধ্যমে সংস্কার আরও দৃঢ়মূল করা যাবে, কেননা সেটার ভেতর দিয়ে মানুষকে সচেতন করে তাকে অংশীদার করে ফেলতে পারবো আমি।
এবং তার মতামত নিয়ে এটা করতে পারবে। আপনাকে ধন্যবাদ মোজাহিদুল ইসলাম সেলিম। আমি যেতে চাই সোহরাব হাসান আপনার কাছে। মোজাহিদুল ইসলাম সেলিম উনি একটু আগে বলেছিল যে নির্বাচন হলেই সংস্কার দ্রুত সম্ভব, এই বিষয়ে আপনার কি মনে হয়? আমাদের তো জনগণের বিগত সরকারের আমল থেকে যে অভিজ্ঞতা, সেখান থেকে আস্থা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, এমন যে পরবর্তী সরকার এসে কি আসলে, নির্বাচিত সরকার এসে কি আসলে সংস্কারের দিকে যেতে পারবেন কতটুকু? গত 9.5 মাসে আস্থাটা পুনরুদ্ধার করতে পারলাম না কেন? এখন তো স্বৈরাচার নাই, স্বৈরাচার তো মাঠ ছাড়া, ঘর ছাড়া, দেশ ছাড়া। তাহলে আমরা পারলাম না কেন? যারা আন্দোলনে অংশীদার, যারা সরকার গঠন করেছে, তাদের মধ্যে ন্যূনতম কর্ম সম্পর্কটা নেই কেন? আস্থার সম্পর্ক নেই কেন? এটি হচ্ছে বড় সংকট। এই সংকট উত্তরণের দায়িত্ব প্রধানত সরকারের, এবং রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সহায়তা করতে হবে। আর আপনি যে কথাটা বলছিলেন আর্থ সামাজিক পরিস্থিতি, সেটা তো ধীরে ধীরে খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আপনি এই আন্দোলনে এই রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, এর চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, রিক্সা চালক, হকার, দিনমজুর এবং কি বলে অটো চালক, এদের কিন্তু তাদের কথা কিন্তু কেউ মনে রাখে না। আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে ঠিক আছে, এই সরকার হয়তো সংস্কার নিয়ে খুব একটা কিছু করতে পারছেন না, আপনারা যেটা বলছেন, সেই ক্ষেত্রে হচ্ছে নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকার আসবে, দেশের অনেক অস্থিতিশীলতার জায়গাটি স্থির হবে, এটিও আমরা মানছি, কিন্তু সংস্কার এবং আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো অব্যাহত থাকবে, এমন কি কোনো গ্যারান্টি আছে? নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে তাও নয়, কিন্তু নির্বাচনকে আমরা কেন একটা বাধা হিসেবে দেখছি যে নির্বাচন হলে এটা হবে না। এটি নির্ভর করবে, নির্বাচন হলেও সংস্কার না হতে পারে, আবার নির্বাচন না হয়েও সংস্কার আটকে যেতে পারে, যেমন এখন আটকে গেছে। গত 10 মাসে আমরা কোন সংস্কার করেছি? সবগুলো কিন্তু সংবিধান, রাজনীতি এবং নির্বাচন সংশ্লিষ্ট নয়, এর বাইরে শ্রম কমিশন হয়েছে, জনপ্রশাসন কমিশন হয়েছে, আরও কি বলে নারী সংস্কারের বিষয়ে কমিশন হয়েছে। এসব কমিশন যেসব সুপারিশ, সরকার তো নিজেই এটা বাস্তবায়ন করতে পারে, কিন্তু সরকার করছে না কেন? আমার তো মনে হচ্ছে যে সরকারি এই কমিশনগুলোর সুপারিশগুলো ব্যাপারে কোনো আগ্রহ নেই। সুপারিশ দিয়েছে, তারা দেখেছে, এবং অনেক কমিশন প্রধানকে সরকার প্রধান বলেছেন যে আমরা যেগুলো দ্রুত বাস্তবায়ন হয় সেগুলো দ্রুত বাস্তবায়ন করব, কিন্তু কোনো তো দৃশ্যমান অগ্রগতি নেই, কোনো পদক্ষেপ নেই। এখন সবটা মিলে সরকার কিন্তু একটা কি বলে আস্থার সংকটে পড়েছে। এই আস্থার প্রথমত হচ্ছে নির্বাচন কবে হবে তার চেয়ে জরুরি হলো সরকারকে আস্থার সংকট থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোকে তার আস্থায় আনতে হবে, ছাত্র নেতৃত্বকেও আস্থায় আনতে হবে। এখন ছাত্র নেতৃত্ব কেউ নতুন দল করেছে, কেউ নানা ভাগে বিভক্ত, অনেকগুলো বিভক্তি তাদের মধ্যে, অনেকগুলো সংগঠন হয়ে গেছে। এখন এদের মধ্যেও একটা ন্যূনতম ঐক্যমত থাকতে হবে। ঐক্যমত আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। এর আগে সরকার যখন বিপদে পড়েছে তখন তো রাজনৈতিক দলগুলোকে ডেকেছে এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমত প্রকাশ করেছে। আবার আরেকটি হচ্ছে সরকারের নিষ্ক্রিয়তার বিষয় বা উদাসীনতার বিষয়। মানুষ রাস্তায় না নামা পর্যন্ত, জনজীবন অচল না হওয়া পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নেয় না। এমনকি এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সর্বশেষ সরকার বসলো, সেটাও কিন্তু আন্দোলন করে বা বসাতে হলো। সোহরাব হাসান, আপনি বলছেন কোনো সংস্কার দেখতে পাচ্ছেন না এই 9 মাসে? দেখতে পাচ্ছে না, মানুষ দেখতে পাচ্ছে না। এই প্রশ্নের জবাবে কিন্তু একজন বিশ্লেষক উনি বলেছিলেন, আমি নামটি বলছি না, বিষয়টি এমন ছিল তার বক্তব্যে, আপনারা কি দেখতে পাচ্ছেন না বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা নিতে বাইরে যাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন না বিভিন্ন পর্যায়ে নির্দোষ অনেকে খালাস পাচ্ছেন? রাষ্ট্র সংস্কার না, এটা অতীত আগে যে সরকার ছিল তাদের একটা স্বৈরতান্ত্রিক পদক্ষেপকে, স্বৈরতান্ত্রিক যে তারা বিধিনিষেধ জারি করেছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে। এর সাথে রাষ্ট্র সংস্কারের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে আইনগত বিষয়। তারা আইনের অপপ্রয়োগ করছে, সেই আইনের অপপ্রয়োগটা বন্ধ করেছে।
এটি 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 হচ্ছে যে কোনো সরকারের, যে কোনো গণমুখী সরকারের, যে কোনো অন্তর্বর্তী হোক আর দীর্ঘস্থায়ী হোক, তার দায়িত্ব আইনের শাসন প্রতিষ্ঠা করা। আপনি যদি বলেন যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে পাঠিয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু রাষ্ট্র সংস্কারটা ভিন্ন বিষয়। রাষ্ট্র সংস্কার হলো যে ব্যবস্থা চলছে, আপনার অর্থনৈতিক কাঠামো। 5 আগস্টের পর কি অর্থনৈতিক কাঠামোটা বদলে গেছে? আগের সরকারের যে আমলে যে অর্থনৈতিক কাঠামো ছিল সেটাই। তখন যারা একটি বিষয় আছে সেটা হচ্ছে রেমিটেন্স কিন্তু আগের তুলনায় অনেকখানি বেড়েছে, রিজার্ভ বাড়ছে, সেটা হয়তো হুন্ডি কমেছে বলে। কিন্তু একই সঙ্গে তো কারখানায় উৎপাদন বাড়েনি, একই সঙ্গে তো আপনার বেকারত্ব কমেনি, বরং এই গতকাল দারিদ্র কমেনি, বরং এই বিষয়গুলো তো একটু দীর্ঘদিনের একটি সংকট। সেই সংকট কি অল্প কয়েক মাসের সমাধান সম্ভব? শুনেন, বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে একবার স্বাধীনতার পর থেকে যে সরকারই আসছে তারা সব অতীতের উপর দায় চাপিয়েছে, যে অতীত সবকিছুর মানে আগের সরকার সবকিছু ধ্বংস করেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসে বিএনপির উপর দায় চাপিয়েছে, এই সরকার আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছে। আওয়ামী লীগ যেটা অন্যায় করছে মানুষ তো গণ আন্দোলন করে সেটি জবাব দিয়েছে, এর চেয়ে তো বড় জবাব নেই। সরকারের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া, সরকারের কাজ হচ্ছে জনগণ যাতে খেটে খাওয়া মানুষ, বৃহত্তর মানুষ যাতে একটু ভালো থাকে সেই ব্যবস্থা করা, দারিদ্র থেকে তাদের বের করে আনা, এবং দিনমজুরটা যাতে চাকরি পায়, বেকার শিক্ষিত যুবকটা যাতে চাকরি পায়। প্রতি বছরে 25 লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করে। এই 25 লাখ তরুণের জন্য কজনের চাকরি হয়েছে? এই সরকারের আমলে গত 10 মাসে যদি আমরা ধরে নেই যে 20 লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করেছে, এই 20 লাখের মধ্যে কতজনের চাকরি হয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ সোহরাব হাসান, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম। আপনাদের দুজনকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, এই পর্যন্তই ছিল আমাদের সপ্তাহের দেশ। থাকবো নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।